শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্য অংশটি। সামনেই রয়েছে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং সেখানে এই গল্পটি কিন্তু বা গদ্যটি কিন্তু তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মূল রাধারানী উপন্যাসের ঠিক প্রথম পরিচ্ছেদটি তোমাদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটিতে পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে। আজকে মূলত আমরা জানব এই রাধারানী গল্পের বিষয়বস্তু। দেখো, রাধারানী গল্পটির বিষয়বস্তু তোমাদের কাছে বেশ আকর্ষণীয় মনে হয়, তাই অন্যান্য গদ্য অংশের থেকে চিঠি, নবনব সৃষ্টিকে বাদ দিয়ে তোমরা আগেই রাধারানীটাই পড়তে যাও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রাধারানী গল্পটা জানাই কিন্তু তোমাদের লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে কিভাবে এই টেক্সট পোর্শনের ওপর থেকে লাইন তুলে যে প্রশ্নগুলি থাকে 3 নম্বর বা 5 নম্বরে, তার যথাযথভাবে উত্তরটি উপস্থাপন করা। এটা একটা খুব সহজ গল্প, তোমাদের এখানে কঠিন লাগার কোনো প্রসঙ্গও নেই। কিন্তু উত্তর লিখতে গিয়ে তোমরা যাই প্রশ্ন থাকুক না কেন, সবাই এটা করে থাকেন নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যে গল্প লিখে ফেলে। কিন্তু প্রশ্নে কি চাওয়া হচ্ছে, কোন জায়গাটা উত্তরে লিখতে হবে, সেটা কিন্তু নির্বাচন করা একান্তভাবে দরকার। টেক্সটটাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে, শুধুমাত্র গল্প জানার জন্য নয়, ঘটনার পর্যায়ক্রমটাকে মাথায় রাখার জন্য। রাধারানী ওই রথের মেলা থেকে যখন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ফিরছিল, তখন কখনো সে ভয় পাচ্ছিল, কখনো আছাড় খাচ্ছিল, কখনো কাঁদছিল, কখনো অপরিচিত ব্যক্তিটির কাছে নিজের পরিচয় বা বনফুলের মালা গাঁথার প্রসঙ্গ সম্পর্কে সব তথ্য উপস্থাপন করে ফেলছিল। কোন ঘটনার পর কোন ঘটনা হচ্ছিল, এটা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের মাথায় রাখতে হবে। যে কারণে বা এই লক্ষ্য রেখেই কিন্তু তোমাদের এই গল্পের বিষয়বস্তুটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলে আজকে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নবম ও দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন ও ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন তোমরা ভিডিও আমার চ্যানেলে পাবে। তাছাড়া সামনেই রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, সেই পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন উত্তরও আগামী কিছু পর্বে আলোচনা করব। তাহলে চলো যাই আমরা আজকে রাধারানী এই গল্পটির বিষয়বস্তু জেনে নিই। কাহিনী শুরুতেই আমরা দেখি একটি বালিকা, যার বয়স কিনা 11 পূর্ণ হয়নি, মাহেশের রথে মালা বিক্রি করতে গিয়েছিল, যার নাম কিনা রাধারানী। তার বাবা গত হয়েছেন, কিন্তু পূর্বে তাদের অবস্থা বেশ ভালো ছিল। রাধারানীর মায়ের বাবা গত হওয়ার পর রাধারানীর মায়ের যা বিষয়াশয় সম্পত্তি ছিল, সেই সম্পত্তি নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মামলা মোকদ্দমা হয়। তাতে রাধারানীর মা হেরে যান। তখন সেই জ্ঞাতি ডিক্রি জারি করে রাধারানী ও তার বিধবা মাতাকে তাদের ভিটে চ্যুত করেন বা বাড়ি থেকে বের করে দেন। এরপর রাধারানীর মা কি করেন, তার যা গয়না ছিল, মোকদ্দমায় হেরে যাওয়ার পর তিনি তার সমস্ত বিষয়াশয় সম্পত্তি, যার মূল্য প্রায় ছিল 10 লক্ষ টাকা, তা হারিয়ে ফেলেন। এরপর যা অলংকার ছিল, গয়নাগাটি ছিল, তা বিক্রি করে তিনি প্রিভি কাউন্সিলে আপিল করেন। ফলে রাধারানীর মায়ের কিন্তু আর কোনো সংস্থানই থাকে না। ফলে রাধারানীরা ভিটেচ্যুতও হয়, আহারের সংস্থানও হারিয়ে ফেলে কোনো একটি স্থানে গিয়ে ছোট্ট কুটিরে বাসা বাঁধে। সেখানে রাধারানীর মা কায়িক পরিশ্রম করে কোনো রকমের দিনপাত করতে থাকেন। এদিকে রাধারানীর বিবাহের বয়স হয়ে উঠেছিল, কিন্তু তাকে বিয়েও দিতে পারলেন না এই রকম পরিস্থিতির কারণে। এরপর আমরা দেখব কাহিনীর পরবর্তী অংশে যে রাধারানীর মা যাই হোক কায়িক পরিশ্রম করে চালাচ্ছিলেন, কিন্তু রথের মেলার পূর্বে বেশ কিছুদিন থেকেই রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি পরিশ্রম করতে পারেন না, আর রাধারানীর বিধবা মাকে প্রায় উপোস করতে হচ্ছিল। রথের দিন দেখা গেল রাধারানীর মা এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে ওষুধ আর পথ্যের একান্ত আবশ্যকতা অনুভূত হলো। রাধারানী বালিকা, তাই প্রথমে কিছুটা অসহায় বোধ করেছিল, কি করবে খুঁজে পাচ্ছিল না, কিন্তু কাঁদতে কাঁদতেই একটা উপায় বের করেছিল।
বাগান থেকে কিছু বনফুল তুলে তার মালা গাঁথতে শুরু করে চোখের জল ফেলতে ফেলতে। কিভাবে মায়ের পথ্যটা আগে সংগ্রহ করা সম্ভবপর হয়ে ওঠে। এরপর সেই মালা গেঁথে রথের মেলায় বিক্রি করে মায়ের পথ্যের সংস্থান করবে, এটাই মনে মনে ভেবে নেয়। সেই উদ্দেশ্যে রথের মেলাতেই কিন্তু মাহেশের রথের মেলাতেই রাধারানী উপনীত হয়েছিল। ভাগ্যক্রমে দেখা গেল রাধারানী সেই রথের মেলায় উপনীত হওয়া এবং রথের দড়ি টানা হতে না হতে এক দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রবল ঝড় বৃষ্টির কারণে মেলা ভেঙে যায়। রাধারানী ভয় পেয়ে যায়। তাহলে এই অংশটাতে দেখবে রাধারানীর বিভিন্ন রকম অনুভূতি আছে, সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ধারাবাহিকভাবে মাথায় রাখতে হবে। রাধারানী প্রথমে ভয় পেয়ে যায়, তারপরে যখন প্রবল বৃষ্টি শুরু হয় রাধারানী ভিজেও যায়। কিন্তু রাধারানী মনে মনে আশা রাখে বা ভাবে যে বৃষ্টি হয়তো একটু পরেই থেমে যাবে, আবার মেলা বসবে এবং তার মালাটা ঠিক বিক্রি হবে, সে মায়ের পথ্য সংগ্রহ করতে সক্ষম হবে। কিন্তু বৃষ্টিও থামে না, আর ক্রমশ সন্ধেও গাঢ় হতে আরম্ভ করে। ফলে রাধারানীর মনের মধ্যে দুটো দিক থেকে ভয় আর কষ্ট জাগ্রত হয় যে কিভাবে বাড়ি ফিরবে আর কিভাবে মায়ের পথ্যের সংস্থান করবে, কিভাবেই বা মায়ের জন্য ওষুধ জোগাড় করতে সে সক্ষম হবে। এই ভাবনায় ভাবিত হয়ে রাধারানী সেই অন্ধকারের মধ্যেই কর্দম পথে ক্রমশ বাড়ির পথে এগোতে আরম্ভ করে। কিন্তু এতটাই জলকাদা হয়ে গেছিল যে রাধারানী বারবার আছাড় খাচ্ছিল সেই পথে। যাই হোক, বাড়ি ফেরার চেষ্টা রাধারানী করছিল সেই দুঃখপূর্ণ ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে। এরকমই সময় হঠাৎ এক অপরিচিত ব্যক্তি যেন রাধারানীর ঘাড়ের ওপর এসে পড়ে। রাধারানী প্রথমে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পর মুহূর্তে যখন এক পুরুষ কণ্ঠ শ্রবণ করে এবং কণ্ঠস্বরের মধ্যে এক দয়াপূর্ণ একটা অনুভূতি রাধারানীর মনের মধ্যে জাগে, তখন যেন কিছুটা আশ্বস্ত হয় রাধারানী। ঘটনাক্রমে দেখা যায় এই ব্যক্তিটি রাধারানীর কাছে যেমন বেশ একটা নিরাপদ স্থান বলে অনুভূত হয়, ব্যক্তিটিও রাধারানীর হাত ধরে রাধারানীকে শ্রীরামপুরে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথাও বলেন এবং তিনি অনুভব করেন রাধারানী কণ্ঠস্বরে বালিকা হলেও রাধারানীর কিন্তু বয়স হয়েছে। তা ব্যক্তিটিও সম্পূর্ণ এখানে কাহিনীতে আমরা যেটা দেখি নিঃস্বার্থভাবেই রাধারানীকে নিরাপদে তার বাড়ির পথে পৌঁছতে থাকেন। এই অবসরে রাধারানীর পরিচয়, রাধারানীর বুকের মধ্যে আগলে রাখা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও কিন্তু রাধারানী সেই বনফুলের মালাটাকে বুক ছাড়া করেনি, আগলে রেখেছিল বুকের মধ্যে। কোথা থেকে যেন রাধারানীর মনের মধ্যে একটা আশা ছিল। সেই বনফুলের মালার ইতিহাস, অর্থাৎ কেন রাধারানী বুকের মধ্যে এরকম পরিস্থিতিতেও বনফুলের মালাটিকে আগলে রেখেছে, সেটিও তিনি জেনে নেন নানান কথায় কথায়। রাধারানী তো ছিল বালিকা, রাধারানীও বুঝতে পারেনি যে সেই অপরিচিত ব্যক্তিটি কৌতূহল বশতই এই সমস্ত তথ্য রাধারানীর কাছ থেকে সংগ্রহ করে নিচ্ছেন। রাধারানীও তার নির্ভেজাল মনে বা যা সত্য তাই উপস্থাপন করেছে প্রতিনিয়ত প্রত্যেকটি প্রশ্নের উত্তরে। দেখা গেল যখন রাধারানী সেই বনফুলের মালা বিক্রি করার কথা উপস্থাপন করে, তখন সেই অপরিচিত ব্যক্তিটি তিনিও যে মালা খুঁজছিলেন তার বাড়িতে বিগ্রহের জন্য সে কথা উপস্থাপন করে ফেলেন। রাধারানীর তাহলে মালাটি বিক্রি হওয়ার একটা ব্যবস্থা তো হয়ে গেল। রাধারানীকে বাড়ি পৌঁছে দেওয়ার পর রাধারানী বাড়ির সম্মুখে দাঁড়িয়ে সেই মালাটি সংগ্রহ করে ব্যক্তিটি মালার মূল্যস্বরূপ যা রাধারানীর হাতে দিয়েছিলেন তা বেশি বলে বা তাকে টাকা বলেই রাধারানীর সন্দেহ হয়েছিল। অন্ধকারে ঠিকমতো রাধারানী বুঝে উঠতে পারছিল না, তাই বাড়ি গিয়ে আলো জেলে দেখে তা যদি বেশি মূল্য হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটিকে ফেরত দেওয়ার প্রসঙ্গ রাধারানী উপস্থাপন করে। কিন্তু ব্যক্তিটি যথেষ্ট বিবেচক ছিলেন। কাহিনী থেকে তো আমরা সেটা বুঝেই যাই
যে তিনি ইচ্ছে করেই রাধারানীকে সাহায্য করার জন্য তার পরিস্থিতিতে যাতে সুরাহা হয় সে কারণেই মালার মূল্য স্বরূপ বেশি অর্থ প্রদান করেছিলেন। সেই অর্থ ফেরত দেওয়ার বা ফেরত নেওয়ার কোনো ইচ্ছেই সেই ব্যক্তির ছিল না। তাই পূর্বে রাধারানী যেন তার ভিজে কাপড় ছেড়ে নেয়, তারপরে সেই মূল্য অর্থ পয়সা কি টাকা সেটা পরীক্ষা করে। এ কথা জানালে রাধারানীও বলে ফেলে বালিকার মতোই যে তার আর বস্ত্র নেই, কাপড় নেই। দেখা যায় বাড়ি গিয়ে এর পরের অংশে আমরা দেখি বাড়ি গিয়ে রাধারানী যথারীতি আলো জেলে দেখলো যে সেগুলি টাকা। ফেরত দেওয়ার চেষ্টা করলেও সে ব্যক্তি তো সেখানে ছিলেন না, তাই ফেরতও দিতে পারে না। মাকে এসে সব কথা জানালে রাধারানীর মা রাধারানীকে আশ্বস্ত করেন যে তাদের এই অবস্থার কথা শুনেই ব্যক্তিটি ইচ্ছে করেই দয়া পরবশত বেশি মূল্য প্রদান করেছেন এবং রাধারানীর মা মনে করেন যে তাদেরও আজ পরিস্থিতি হয়েছে অন্যের দয়া গ্রহণ করার, তাই তারা নির্দ্বিধায় সেটা গ্রহণও করতে পারে। এরপর রাধারানীর ও তার মায়ের কথা শেষ হতে না হতে এক ব্যক্তি এসে উঠোনে দরজা খুলে ঢোকে। তিনি হচ্ছেন তাদের বাড়ির কাছাকাছি কাপড়ের দোকানের পদ্মলোচন সাহা, কাপড়ের দোকানদার। দেখা যায় একজোড়া নতুন কুঞ্জদার শাড়ি নিয়ে তিনি উপনীত হন রাধারানীর জন্য। কোনো এক ব্যক্তি নগদ অর্থে শাড়ি দুটি কিনে রাধারানীর জন্য রাধারানীর বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন, কিন্তু এই ব্যক্তি তো কারোরই পরিচিত নয়। রাধারানীর এই শাড়ি কিনে দেওয়ার জন্য যে ব্যক্তি অর্থ প্রদান করেছেন তিনি রাধারানী ও তার মায়ের পরিচিত হন বা না হন তাতে কিন্তু সেই দোকানদারের আর কোনো আগ্রহ থাকে না, কেননা তিনি বেশি মূল্যেই শাড়িটি বিক্রি করেছেন, নগদ অর্থও পেয়েছেন, তাই তিনি সেখান থেকে চলে যান। এরপর রাধারানী সেই বনফুলের মালার মূল্য স্বরূপ যা পেয়েছিল তা দিয়ে মায়ের পথ্যের সংস্থান করে, ঘরদোর পরিষ্কার করে মাকে খেতে দেওয়ার আয়োজন করতে থাকে। সেই সময় ঘর ঝাড় দিতে গিয়ে একটি কাগজ গুড়িয়ে পায়। রাধারানী কৌতূহলবশত মাকে দেখায় এবং মা জানান, রাধারানীর মাতা জানান যে তা কাগজ নয়, তা একটি নোট এবং সেটি যে রাধারানীকেই দেওয়া হয়েছে তাই তাতে রাধারানীর নাম লেখা রয়েছে, সেই সঙ্গে আরও এক ব্যক্তির নাম লেখা যার নাম কিনা রুক্মিণী কুমার রায়। অর্থাৎ তিনি হয়তো রাধারানীকে সেই নোটটি প্রদান করেছেন। অর্থাৎ যে ব্যক্তি রাধারানীকে বনফুলের মালার মূল্য স্বরূপ বেশি অর্থ প্রদান করেছেন, যে অপরিচিত ব্যক্তি হয়তো তারা মনে করেছিলেন রাধারানীর জন্য একজোড়া কুঞ্জদার শান্তিপুরের শাড়ি কিনে পাঠিয়েছিলেন, সেই ব্যক্তি রাধারানী ও তার মাকে সাহায্য করার জন্য এই নোটটি বাড়ির ভেতর ফেলে রেখে গেছেন, যাতে করে কেউ জাল নোট না বলে ভাবে, সে কারণে নামও তিনি লিখে গেছেন। যাই হোক, রাধারানীর মায়ের পথ্যের আয়োজন হয়। পরদিন প্রভাতে রাধারানী ও তার মা দুজনে মিলে শ্রীরামপুরের আশাপাশি যা জায়গা রয়েছে সেখানে রুক্মিণী কুমার রায়কে অনুসন্ধান করতে থাকে, কিন্তু তারা কোথাও সেই ব্যক্তির অনুসন্ধান পান না। ব্যর্থ হয়ে বাড়ি ফেরেন ঠিকই, কিন্তু তারা কেউই লোভী ছিলেন না, তাই প্রয়োজনের বেশি অর্থ পেলেও তা তারা ব্যয় করলেন না, বরং সেই নোটটি তুলে রাখলেন, কখনো যদি কোনোভাবে সেই ব্যক্তির পুনরায় সাক্ষাৎ পান তাকে ফেরত দেবেন বলে। ব্যাস, এইটুকুনি আমরা রাধারানী এই গদ্য অংশের কাহিনী স্বরূপ পাই। আমরা দেখব যে এই কাহিনী তোমরা টেক্সট পড়লেও মাথায় রাখতে পারবে, কিন্তু টেক্সট পড়ে অনেকেই গল্প বলার মতো করে একটা বিষয় মাথায় রাখো, সেভাবে রাখলে হবে না। পুরো বিষয়বস্তু ধরে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে ঘটনা মাথায় রাখতে হবে, যাতে করে আমরা প্রশ্নের উত্তর সঠিকভাবে উপস্থাপন করতে পারি। আজ তাহলে এতটাই থাকলো। এর পরবর্তী পর্বে এই রাধারানী গদ্য অংশের উপর থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব।